বিরুদ্ধে 32টি মামলা হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানালো রাজ্য। হাইকোর্টের শুভেন্দু অধিকারী তিনি জানতে চান এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে 104 বার কলকাতা হাইকোর্টে যেতে হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের পশ্চিমবঙ্গে ইসলাম ধর্ম গ্রহণে বাধা দেওয়ায় এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিয়ে পশ্চিমবঙ্গের অধিকাংশ জনগণ শুভেন্দু অধিকারীর দোষগুলো সামনে এনেছে। আজকে কলকাতার হাইকোর্টে শুভেন্দু অধিকারীর কঠিন অবস্থা হয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে। এই রায় শোনার পর শুভেন্দু অধিকারী বিপদে পড়েন। ভারতের পশ্চিমবঙ্গে এবার চাইলেই ধর্মান্তরিত হতে পারবে না যে কেউ, বিশেষ করে রাজ্যটির হিন্দুরা ইচ্ছামতো ইসলাম বা অন্য কোনো ধর্ম গ্রহণ করতে পারবে না। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর মুর্শিদাবাদ জেলায় যদি মনে করে থাকে যে পুরো হিন্দুদের রাজত্ব হয়ে গেছে, হিন্দুস্তান হয়ে গেছে আর মুসলমানদের সব একদম ঘরে ঢুকে যাবে, এটা মূর্খের স্বর্গে বাস করছে। হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে আছে আমাদের জিহাদের জীবন। কিন্তু আমি বলতে চাই যে মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমি প্রশ্ন করতে চাই যারা বিজেপিতে জয়েন করলেন, একবারের জন্য আপনারা ভেবে দেখেছেন যে এই দলে 294টা আসনের একজনও মুসলমান প্রার্থী দেয়নি বিজেপি? রাত 10টা বাজে, শহর ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, কিন্তু রাস্তায় বেরোলে যে দৃশ্য চোখে পড়বে সেটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। পুরো রাজপথ জুড়ে শুয়ে আছে শত শত গরু, গাড়ি দাঁড়িয়ে আছে, অ্যাম্বুলেন্স যেতে পারছে না, মানুষ হাঁটতে পারছে না। আর এই ছবি শুধু একটা শহরের না, পুরো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটা নীরব সংকট তৈরি হচ্ছে, যেটা নিয়ে কেউ খোলামেলা কথা বলতে রাজি না। আজকে আমরা সেই অস্বস্তিকর সত্যতার মুখোমুখি দাঁড়াবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। সরকার গঠন হয়ে গেছে, মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, মুখ্যমন্ত্রী পদে বসে পুরো দমে প্রশাসন চালানো শুরু হয়ে গেছে। ঠিক এমন সময় হঠাৎ করে বিচার বিভাগ এসে বলল, 1 মিনিট দাঁড়ান, আগে প্রমাণ করুন আপনার এই জয়টা আসলেই ব্যালট বক্স থেকে এসেছে কিনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন একটা অবিশ্বাস্য পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে ভবানীপুরের একটি বিধানসভা আসনের ভোট গণনা নিয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ এমন এক আলোচনার জন্ম দিয়েছে যার আগুন লেগে যেতে পারে মুখ্যমন্ত্রীর পদের বৈধতাকেও। আজকের এই গভীর অনুসন্ধানে আমরা খুলে ধরবো সেই রহস্যময় 13তম রাউন্ডের গল্প, নির্বাচন পর্যবেক্ষকের পুরস্কারের বিতর্ক এবং সুপ্রিম কোর্টের সেই পুরনো রায়ের কথা যা এখন পশ্চিমবঙ্গের রাজনীতির ভাগ্য বদলে দিতে পারে। ভবানীপুর কেন্দ্রটিকে শুধু একটি সাধারণ বিধানসভা আসন হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এটি পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। 2021 সালের নন্দীগ্রামের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে যে চরম রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছিল, ভবানীপুর ছিল তারই দ্বিতীয় অধ্যায়। শুভেন্দু অধিকারী যখন ঘোষণা করেছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের ঘরের মাটিতে পরাজিত করবেন, তখন থেকেই এই আসনটি একটি প্রতীকী লড়াইয়ে পরিণত হয়। কিন্তু সেই লড়াইয়ের ফলাফল যখন আদালতের কাঠগড়ায় পৌঁছায়, তখন প্রশ্ন হয়ে ওঠে গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল ভিত্তি নিয়ে। কলকাতার হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তা কোনো সাধারণ প্রশাসনিক আদেশ নয়, এটি গণতন্ত্রের স্বচ্ছতা রক্ষার জন্য বিচার বিভাগের এক তীব্র সতর্কতা। আদালত নির্দিষ্ট করে 3টি জিনিসের সংরক্ষণের নির্দেশ দিয়েছে: ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম, ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল বা ভিভিপ্যাট স্লিপ এবং ভোট গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ। একটু যুক্তি দিয়ে ভাবুন তো, আদালত কেন এই 3টি জিনিসের কথা বলল? কারণ এই 3টি উপাদান মিলেই হলো একটি নির্বাচনের চূড়ান্ত সত্য। ইভিএম বলে দেবে মোট কত ভোট পড়েছে, ভিভিপ্যাট স্লিপ প্রমাণ করবে ভোটার যাকে ভোট দিয়েছে মেশিন সেটা ঠিকমতো রেকর্ড করেছে কিনা, আর সিসিটিভি ফুটেজ বলে দেবে গণনার ঘরের ভেতরে কোনো অনিয়ম হয়েছিল কিনা। যখন একটি আদালত এই 3টি জিনিস একসঙ্গে সিল করে রাখতে বলে, তখন বোঝার উপায় নেই যে বিচারপতিরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন। এবার চলুন মূল অভিযোগগুলোতে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আবেদনটি করা হয়েছে সেখানে কয়েকটি চমকপ্রদ অভিযোগ উঠে এসেছে। প্রথমটি হলো ভোট গণনার সময় হঠাৎ করে তথ্য প্রকাশের উপর নির্ভরযোগ্যতার অভাব। অভিযোগ অনুযায়ী গণনার প্রথম 13টি রাউন্ড পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, ওয়েবসাইটে আপডেট আসছিল, কে কত ভোটে এগিয়ে আছে তার তথ্য সবাই জানতে পারছিল। কিন্তু ঠিক 13তম রাউন্ডের পর হঠাৎ করে এই তথ্য প্রকাশ বন্ধ হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এই নীরবতা অত্যন্ত সন্দেহজনক, কারণ আধুনিক প্রযুক্তির যুগে একটি নির্বাচন কমিশনের সার্ভার হঠাৎ কেন নীরব হয়ে যাবে সেটা যৌক্তিকভাবে মেনে নেওয়া কঠিন।
এর পেছনে কি প্রশাসনিক কোনো কারিগরি ত্রুটি নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, সেই প্রশ্নটাই এখন আদালতের সামনে। দ্বিতীয় অভিযোগটি আরো বেশি মারাত্মক, যা সরাসরি নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। অভিযোগ উঠেছে ভবানীপুরের ভোটের সময় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক হিসেবে যিনি দায়িত্বে ছিলেন, সেই সুব্রত গুপ্তকে পরবর্তীতে বর্তমান রাজ্য সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটি একটি চরম দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি করেছে। যিনি ভোটের সময় নিরপেক্ষ থাকার কথা ছিল, তার নিরপেক্ষতা নিয়ে যখন প্রশ্ন ওঠে এবং তাকে পরে পুরস্কৃত করা হয়, তখন সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই একটি কুৎসিত সন্দেহ জন্মায়। মানুষ ভাবে এই নিয়োগটা কি আগে থেকেই ঠিক করা ছিল? এটা কি ছিল এক প্রকার চুক্তির অংশ? কিন্তু এই মামলার সবচেয়ে বড় অস্ত্রটি লুকিয়ে আছে সুপ্রিম কোর্টের একটি পুরনো রায়ের মধ্যে। তৃণমূলের আইনজীবীরা বিহার নির্বাচনের সময় সুপ্রিম কোর্টের দেওয়া একটি নির্দেশনার কথা তুলে ধরেছেন। সেই রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছিল, কোন কেন্দ্রে যদি হার জিতের ব্যবধানের চেয়ে বেশি সংখ্যক ভোট বিভিন্ন প্রক্রিয়ায় বাতিল বা রিজেক্ট হয়, তবে সেই নির্বাচনের ফলাফল নিজেই একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়ায়। এবার ভবানীপুরের হিসাবটা করে দেখুন। ভোট গণনার সময় প্রায় 44,000 ভোট বিভিন্ন কারণে বাতিল হয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে জয় পরাজয়ের ব্যবধান ছিল মাত্র 15,000 ভোটের, অর্থাৎ যে পরিমাণ ভোট বাতিল হয়েছে তা জয়ের ব্যবধানের প্রায় 3 গুণ। গণিতের এই হিসাবটা কিন্তু খুব ভয়ের। সুপ্রিম কোর্টের নিজের দেওয়া মাপকাঠি অনুযায়ী এই পরিস্থিতি তদন্তের দাবি রাখে। এই আইনি লড়াইয়ের পেছনে আরো একটি বড় প্রেক্ষাপট কাজ করছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর মুর্শিদাবাদ জেলায় যদি মনে করে থাকে যে পুরো হিন্দুদের রাজত্ব হয়ে গেছে, হিন্দুস্তান হয়ে গেছে, আর মুসলমানদের সব একদম ঘরে ঢুকে যাবে, এটা মূর্খের স্বর্গে বাস করছে। হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে আছে, আমাদের জেহাদের জীবন, লড়াইয়ের জীবন, আমরা লড়াই করে সংগ্রাম করে বেঁচে আছি, বেঁচে থাকবো। যদি প্রয়োজন হয়, মুর্শিদাবাদের প্রশাসন যদি আমাদের আন্ডার এস্টিমেট করে, রাজ্যের মুখ্যমন্ত্রী জিতেছে 2টো সিটে, একটাতে 9,000, একটাতে 15,000। আমি 2টো সিটে জিতেছি, একটা 29,000 আর একটা 81,000। আমাদের গুরুত্ব দেবে না? এটা কি মগের মুলুক নাকি? দেখুন, ওনার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনার মেজরিটি আছে বিধানসভায়, তিনার যা বলার তিনি নিশ্চয়ই বিল আকারে, যেহেতু বললাম বিজনেস অ্যাডভাইজারি কমিটির অনুমোদন সাপেক্ষ সাংসদ চলে, বিধায়কদের বিধানসভা চলে। আমিও সেই বিজনেস অ্যাডভাইজারি কমিটির বিরোধী সদস্য হিসাবে সেখানে স্থান পেয়েছি। আমি এর ইতিমধ্যে 2টো মিটিংয়ে অ্যাটেন্ড করেছি। 25 তারিখে বিকেল 2টোর সময়, দুপুর 2টোর সময় মিটিং ছিল। আমি 12টার সময় হাউস থেকে বেরিয়ে সোজা মুর্শিদাবাদ চলে এসেছি, তাই আমি সেই মিটিংটা থাকতে পারিনি। অনারেবল স্পিকারকে এবং তাদের অফিসিয়ালি বিধানসভার সেক্রেটারিকে আমি জানিয়ে এসেছি। আগামী সোমবারে ঠিক 11টায় আমি হাউসে যাব। আমাদেরও সিটের সামনে যে বিল আসবে, সেই বিল সম্বন্ধে যে নথি আমরা পাবো, তা নিয়ে আমাদের বক্তব্য আমরা অফিসিয়ালি বিধানসভায় দাঁড়িয়ে বলবো। বিধানসভার বাইরেও বাংলার সমস্ত মিডিয়া পার্সনদের আমাদের বক্তব্য আমরা তুলে ধরব। দুঃখের বিষয়, এই মুর্শিদাবাদ জেলায় 22 জন বিধায়কের সিট আছে। আগের বিধানসভায় 17তম বিধানসভায় 16 জন মুসলিম ছিল, 6 জন হিন্দু ছিল। এবারে 22 জনের মধ্যে 8 জন হিন্দু হয়েছে বিজেপির, বাকি 14 জন মুসলিম বিধায়ক আছে, 2টো কমেছে। এই 14 জন যে বিধায়ক যা জিতে গিয়েছে, তারা মেরুদণ্ডহীন লোক। তারা বিধানসভার ভেতরে তাদের এতটাই দুর্বলতা, তারা কোনো কারোর জন্য কিছু বলছে না বা কোনো আওয়াজ তুলছে না। তৃণমূলের একজন ব্যক্তি লড়ে যাচ্ছে কুণাল ঘোষ, আর বিরোধীদের একজন ব্যক্তি লড়ে যাচ্ছে হুমায়ুন কবির। বাকি তারা কেন ভোট নিয়েছে আর কেন সেখানে গিয়েছে তারাই বলতে পারবে, আমি বলতে পারবো না। মুর্শিদাবাদের মানুষ এসব দেখছে, লক্ষ্য করছে। ব্যাকডোর দিয়ে কারা বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে যাচ্ছে, খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠানরা, আর এই আকরু জামানরা, যে ফার্স্ট টাইম বিধায়ক হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে চ্যালেঞ্জ করে নতুন কর্মসমিতি করে সে আবার ইলেকশন কমিশনের কাছে জোড়া ফুলের দাবি করেছে। অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকেই বের করে দিচ্ছে। তাহলে সেটা ইলেকশন কমিশন বুঝবে, মমতা ব্যানার্জি বুঝবে, কুণাল ঘোষরা বুঝবে, আর এদিকে আকরুজ্জামান আর ঋতব্রতরা বুঝবে। বাংলার মানুষ আগামী দিনে পঞ্চায়েত ভোট আসছে, এই 2026-এই পৌরসভার নির্বাচন আসছে, যেটা 27-এ। হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর, হুমায়ুনের বিরুদ্ধে উস্কানির অভিযোগে এফআইআর, বহরমপুর থানায় ভারতীয় জনতা যুব মোর্চার এফআইআর। কেন এফআইআর? তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন জনসভা থেকে, কি বলে? রাত 10টা বাজে, শহর ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, কিন্তু রাস্তায় বেরোলে যে দৃশ্য চোখে পড়বে সেটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। পুরো রাজপথ জুড়ে শুয়ে আছে শত শত গরু, গাড়ি দাঁড়িয়ে আছে, অ্যাম্বুলেন্স যেতে পারছে না, মানুষ হাঁটতে পারছে না। আর এই ছবি শুধু একটা শহরে না, পুরো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটা নীরব সংকট তৈরি হচ্ছে, যেটা নিয়ে কেউ খোলামেলা কথা বলতে রাজি না। আজকে আমরা সেই অস্বস্তিকর সত্যতার মুখোমুখি দাঁড়াবো। চলুন প্রথমে পুরো ব্যাপারটা একটু বুঝে নিন, ঠিক কি ঘটেছে মাঠে ময়দানে। কলকাতার নিউ টাউন, আধুনিক আইটি হাব, চকচকে অ্যাপার্টমেন্ট,
পরিকল্পিত নগরায়নের আদর্শ উদাহরণ বলে যেটাকে দেখানো হয়, সেই নিউ টাউনের ইকো আরবান ভিলেজের টার্নিংয়ে রাত নামলে একটা সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা দেখা দেয়। 15 থেকে 20টা গরু, সব পুরুষ গরু, মানে কোনো দুধের গরু না, রাস্তার মাঝখানে শুয়ে থাকে। কে এনে ছেড়ে দিয়ে গেছে কেউ জানে না। স্থানীয়দের বক্তব্য, রাতের আধারে গাড়িতে করে এনে ছেড়ে দিয়ে যায় কেউ একজন। এটা শুধু নিউ টাউনের গল্প নয়, মালদা শহরের কথা ধরুন। সেখানকার প্রধান সড়কগুলোতে এখন গরুর সংখ্যা এতটাই বেড়ে গেছে যে সিভিক পুলিশকে তাদের কাজে ট্রাফিক ম্যানেজমেন্ট, আইন শৃঙ্খলা রক্ষা, তাদেরকে এখন গরু সামলাতে নামতে হচ্ছে। ভাবুন একবার, একটা শহরের পুলিশ ফোর্স গরু তাড়ানোর কাজে ব্যস্ত। এটা কোন দেশের ছবি? হুগলির ডানকুনি রেলওয়ে স্টেশনে গেলে দেখবেন প্ল্যাটফর্মের ভেতরে, হ্যাঁ ট্রেনের প্ল্যাটফর্মের ভেতরে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে গরু। গেটের সামনে টিকিট কাউন্টার আছে, যেখানে হাজার হাজার যাত্রী প্রতিদিন ট্রেন ধরেন। সেখানে গরু বসে আছে। একজন নিয়মিত যাত্রী বললেন, আর কটা দিন গেলে অবস্থা ভয়ঙ্কর হবে। সদলাপুরের রাস্তায় একজন বাইক চালক রাতে বাড়ি ফিরছিলেন। রাস্তায় গরু শুয়ে আছে, হর্ন দিচ্ছেন, গরু উঠছে না, অন্ধকারে দেখা যাচ্ছে না ঠিকমতো। এরকম পরিস্থিতিতে একটা দুর্ঘটনা ঘটতে কত সময় লাগে? 5 সেকেন্ড বা বড়জোর 10 সেকেন্ড। আর শুধু ছোট শহর না, কলকাতার আনাচে কানাচে ব্যস্ত হাইওয়েতে, জনবহুল বাজারে সর্বত্র এই একই দৃশ্য। রাতের বেলা 2000 গরুর একটা বহর প্রধান সড়ক পার হচ্ছে। এটা কোনো গ্রামের রাখালের গরুর পাল না, এটা পরিত্যক্ত গরুর ঢাল। এবার আসল প্রশ্নে আসি, হঠাৎ করে পশ্চিমবঙ্গের রাস্তায় এত গরু কোথা থেকে এলো? এটা বুঝতে হলে আমাদের পুরো অর্থনৈতিক চক্রটা বুঝতে হবে। শুনুন মন দিয়ে। ভারতে গরু লালন পালনের পেছনে একটা বিশাল অর্থনৈতিক ইকোসিস্টেম কাজ করে। একজন গোপালক, যিনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, তিনি গরু পালনে কেন? দুধের জন্য এবং একটা সময় বিক্রির জন্য। গরু যখন বুড়ো হয়ে যায়, দুধ দেওয়া বন্ধ করে, তখন সে গরুর রক্ষণাবেক্ষণের খরচ বহন করা একজন প্রান্তিক কৃষক বা পালকের পক্ষে প্রায় অসম্ভব হয়ে ওঠে। এতদিন পর্যন্ত এই চক্রের একটা সমাধান ছিল। বুড়ো গরু বা পুরুষ গরু যাদের থেকে দুধ পাওয়া যায় না, তারা মাংসের বাজারে যেত, চামড়া শিল্পে যেত, কসাইখানায় যেত। এটা শুধু মুসলিম সম্প্রদায়ের ব্যাপার না, এর সাথে জড়িত ছিল চামড়া কারখানার কারিগর, দুধ ব্যবসায়ী, মাংস ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, হাজার হাজার পরিবারের রুটি রুজি। এখন গোমাংস নিষিদ্ধ হয়েছে বা কার্যত বন্ধ হয়ে গেছে। কোরবানিতে বাধা এসেছে, গরু কেনা বেচায় কড়াকড়ি বেড়েছে, ফলে পুরো চক্রটাই ভেঙে পড়েছে। এখন যে গোপালক ধার করে গরু কিনেছিলেন, পালছিলেন বিক্রির আশায়, তিনি কি করবেন? গরু বিক্রি করতে পারছেন না, খাওয়াতে পারছেন না, নিজের পরিবারের খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। গরুকে কি খাওয়াবেন? তাই রাতের আধারে লুকিয়ে গাড়িতে করে এনে রাস্তায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। এটা কোনো অপরাধী চক্রের কাজ না, এটা একজন হতাশ, ক্লান্ত, আর্থিকভাবে ভেঙে পড়া মানুষের শেষ পদক্ষেপ। একটা গরু 14 বছর বাঁচে গড়ে। 14 বছর ধরে একটা গরু পুষতে কত খরচ হয় সেটা কি কেউ হিসাব করেছে? ঘাস, খড়, ওষুধ, জায়গা, এই খরচ কে বহন করবে? যে সরকার গোহত্যা বন্ধ করেছে, সেই সরকার কি গোপালনের দায়িত্ব নিয়েছে? এই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না। এই সংকটের প্রভাব শুধু গরুর মালিকদের উপর পড়ছে না, পড়ছে সাধারণ মানুষের উপর। রাতে হাইওয়েতে গরু শুয়ে থাকলে দুর্ঘটনা ঘটবে, এটা তো সময়ের অপেক্ষা মাত্র। একটা অ্যাম্বুলেন্স যদি জরুরি রোগী নিয়ে যাচ্ছে আর রাস্তায় গরুর কারণে জ্যাম, সেই রোগী মারা গেলে দায়ী কে? গরু, গোপালক, সরকার নাকি আমরা সবাই? ডানকুনি স্টেশন প্ল্যাটফর্মে গরু ঘুরলে যাত্রীদের নিরাপত্তা কোথায়? একটা বাচ্চা যদি প্ল্যাটফর্মে দৌড়াতে গিয়ে গরুর ধাক্কায় লাইনে পড়ে যায়, এসব ভাবনা কি কারো মাথায় আসছে? এটা শুধু পশ্চিমবঙ্গের সমস্যা না, উত্তরপ্রদেশে এই সমস্যা আগেই প্রকট হয়েছিল, বিহারেও একই ছবি, মধ্যপ্রদেশ, রাজস্থান, যেখানে গোহত্যা নিষিদ্ধ হয়েছে, সেখানে পরিত্যক্ত গরুর সংখ্যা আকাশ ছোঁয়া। স্থানীয় প্রশাসন কি করছে? মাইকিং, হ্যাঁ মাইকিং। আপনারা আপনাদের গবাদি পশু নিজেদের এলাকায় রাখুন, এই ঘোষণা দিয়ে কি সমস্যার সমাধান হবে? একজন মানুষ যিনি নিজের পরিবারের খাবার জোগাড় করতে পারছেন না, তাকে মাইকিং করে বললেন গরু সামলান, এটা কি বাস্তবসম্মত? জেলা ট্রাফিক বিভাগ আইনি পদক্ষেপের হুমকি দিচ্ছে, কিন্তু আইনি পদক্ষেপ কার বিরুদ্ধে? যে মানুষটা নিজে ভিকটিম তার বিরুদ্ধে, নাকি সেই নীতির বিরুদ্ধে যেটা এই পুরো সংকটটা তৈরি করেছে? এবার আসুন একটু গভীরে ঢুকি। ভারতীয় সংস্কৃতিতে গরুর একটা বিশেষ স্থান আছে, এটা অস্বীকার করার কিছু নেই। কোটি কোটি মানুষ গরুকে পবিত্র মনে করেন, শ্রদ্ধা করেন। এই আবেগে বিশ্বাস, এগুলো সত্য এবং এগুলোকে সম্মান করতে হবে। কিন্তু আবেগ দিয়ে তো অর্থনীতি চলে না, আবেগ দিয়ে গরুর পেট ভরে না, আবেগ দিয়ে রাস্তার দুর্ঘটনা ঠেকানো যায় না। সমস্যাটা হলো আমরা একটা নীতি তৈরি করেছি যেটার কোনো বাস্তবসম্মত পরিকল্পনা নেই। গোহত্যা বন্ধ করলেন ভালো কথা, কিন্তু তাহলে প্রথমত বুড়ো গরু, অকেজো পুরুষ গরু, এদের কোথায় রাখবেন? গোশালা কোথায়? সারা দেশে যে গোশালা আছে সেগুলো ইতিমধ্যেই ধারণ ক্ষমতার 3 গুণ গরু আছে। নতুন গোশালা তৈরির বাজেট কোথায়? দ্বিতীয়ত, গোপালকদের ক্ষতিপূরণ কোথায়? একজন মানুষ যিনি গরু পালনের পেশা হিসেবে নিয়েছিলেন, তার আয়ের পথ বন্ধ করে দিলেন, তাকে বিকল্প কি দিলেন? তৃতীয়ত, চামড়া শিল্প, মাংস শিল্প, এই শিল্পগুলোতে লক্ষ লক্ষ মানুষ কাজ করতেন, তাদের পুনর্বাসন কোথায়? চতুর্থত, দুধের দাম বাড়ছে, মিষ্টির দাম বাড়ছে, কারণ গরু পালনের খরচ বেড়ে গেছে, কিন্তু আয়ের পথ কমে গেছে। এই চাপ শেষ পর্যন্ত সাধারণ ক্রেতার উপরে পড়ছে। সমস্যা তো বোঝা গেল, এবার সমাধানের দিকে তাকাই।
এলাকায় প্রতিটা জেলার পর্যাপ্ত সংখ্যক সুসজ্জিত গোশালা তৈরি করতে হবে। শুধু তৈরি করলেই হবে না, সেখানে খাদ্য, চিকিৎসা, জায়গা সবকিছুর ব্যবস্থা থাকতে হবে। এর জন্য আলাদা বাজেট বরাদ্দ চাই। 2 পরিত্যক্ত গরু শনাক্তকরণের জন্য ট্যাগিং সিস্টেম চালু করতে হবে। প্রতিটা গরুর একটা ডিজিটাল রেকর্ড থাকবে, কে মালিক, কোথায় আছে, কেউ ছেড়ে দিলে চিহ্নিত করা যাবে। 3 গোপালকদের জন্য ভর্তুকি ও আর্থিক সহায়তা দিতে হবে। বিশেষ করে প্রান্তিক কৃষক যারা গরু পালন করেন তাদের জন্য বিশেষ প্যাকেজ চাই। 4 সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বিষয়ে একটা সৎ, খোলামেলা, রাজনীতিমুক্ত আলোচনা হওয়া দরকার। ধর্মীয় আবেগকে সম্মান রেখে অর্থনৈতিক বাস্তবতার সমাধান খুঁজতে হবে। বন্ধুরা, ভালোবাসার মানে শুধু দাবি করা না, ভালোবাসার মানে দায়িত্ব নেওয়া। আমরা যদি সত্যি গরুকে সম্মান করি তাহলে তাদের রাস্তায় ছেড়ে দিয়ে অনাহারে রেখে দুর্ঘটনায় আহত হতে দিয়ে সেটা কোন ধরনের সম্মান? আর মানুষের কথা, যে বাইক চালক রাতে বাড়ি ফিরতে পারছে না, যে অ্যাম্বুলেন্স রোগী নিয়ে আটকে আছে, যে পরিবার গরু বিক্রি করতে না পেরে ভাতের অভাবে দিন কাটাচ্ছে, তাদের কথা কে ভাববে? এটা হিন্দু মুসলিম ইস্যু না, এটা মানুষের ইস্যু, এটা পশুর ইস্যু, এটা একটা ব্যর্থ নীতির ইস্যু যেটার মাসুল দিচ্ছে সাধারণ মানুষ। হিন্দু এবং মুসলিম দুজনেই। আমরা বিভেদ চাই না, আমরা চাই সমাধান। সরকার, প্রশাসন আর আমরা সাধারণ মানুষ সবাইকে মিলে ভাবতে হবে যাতে মানুষের পেটও চলে আর রাস্তায় কেউ বিপদে না পড়ে। এই ভিডিওটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে শেয়ার করুন, কারণ এই কথাগুলো বেশি বেশি মানুষের কানে পৌঁছানো দরকার। লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান। আপনার এলাকায় কি সমস্যা আছে? সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, কারণ এরকম সত্য কথা আমরা বলতে থাকবো। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।